গল্পকথকে সবাইকে স্বাগত। বেঙ্গল পাবলিশার্স কর্তৃক প্রকাশিত বনফুলের শ্রেষ্ঠ গল্প বইটি থেকে নেওয়া হয়েছে এই গল্পটি। গল্পের নাম সরসজ্জা। শরীরের সমস্ত রক্ত টকবক করে ফুটে উঠল। অজ্ঞাতসারে হাতের মুষ্টি দুটো দৃঢ়বদ্ধ হয়ে গেল। নাসারন্ধ স্ফীত হতে লাগলো। মনে হতে লাগলো, এখনই যদি লোকটাকে হাতের কাছে পাই, তার মুন্ডটা ছিঁড়ে ফেলি। সুখের বিষয় হোক বা দুঃখের বিষয় হোক, মুন্ডু হাতের কাছে ছিল না, ছিল খবরের কাগজটা। সেটা ছিঁড়ে লাভ নেই, নারী ধর্ষণকারী অক্ষতই থেকে যাবে। এর কিন্তু একটা প্রতিকার করা প্রয়োজন। দেশের নারীর এই লাঞ্ছনা যদি নীরবে সহ্য করে চলি, তাহলে আমার পৌরুষের মূল্য কি? সমস্ত ছাত্রজীবন নানাবিধ ব্যায়াম করে হাতের গুলি এবং বুকের ছাতি বাড়িয়েছি। কলেজে স্পোর্টসে সকলে সেরা ছিলাম, কিন্তু শরীরের শক্তি সংগ্রহ করে কি লাভ যদি নারীত্বের মর্যাদা না রক্ষা করতে পারি? এরকম নানা রূপ যুক্তি মনের মধ্যে তারস্বরে চিৎকার করে ফিরতে লাগলো। করলে কি হবে? উপস্থিত কিছু করার উপায় নেই, এক উঠে বসা ছাড়া। তাই করলাম, উঠে বসলাম এবং জানলা দিয়ে ভ্রুকটি কুটিল মুখে বাইরের দিকে চেয়ে থাকলাম। বাইরেও অন্ধকার, গাঢ় অন্ধকার। আকাশে মিটমিট তারা জ্বলছে। মনে হলো সমস্ত আকাশের নক্ষত্রগুলো আমাদের দুরবস্থা দেখে মুখ টিপে হাসছে। অন্ধকারে সারি সারি দাঁড়িয়ে আছে। ওগুলো তাল গাছ না প্রেতের দল? আমরা কি ভূতের রাজ্যে বাস করছি? দূরের পাহাড়টা অন্ধকারে মনে হচ্ছে যেন একটা বিরাট হিংস্র প্রাগৈতিহাসিক জন্তু ঘাপটি মেরে বসে আছে। সুযোগ পেলেই সমস্ত দেশটার ঘাড়ে লাফিয়ে পড়বে। আবার খবরের কাগজটা খুলে পড়লাম। একজন অসহায় নারীকে প্রকাশ্য দিবালোকে, ছি, ভাবতেও সমস্ত অন্তঃকরণ সংকুচিত হয়ে ওঠে। দেশে কি পুরুষ নেই? সাময়িক পত্রিকার পাতায় পাতায় বহু সন্তরণশীল, ব্যায়ামশীল, লম্ফনশীল বীর পুরুষদের ছবি দেখি। ফুটবল, হকি খেলার সময় সমস্ত দেশের যৌবন চঞ্চল হয়ে ওঠে, অথচ সেই দেশে এখনো নারীর প্রতি পাশবিক অত্যাচার হয় অবারিতভাবে প্রকাশ্য দিবালোকে। আমরা জীবিত না মৃত? অভিভূতের মতো বসে রইলাম। স্যাঁত করে একটা শব্দ হওয়াতে চমকে উঠলাম। পাশের লাইনে আর একটা গাড়ি এসেছে। তন্দ্রা এসেছিল, ভেঙে গেল। মুখ বাড়িয়ে দেখলাম যে স্টেশন কাছাকাছি চলে এসেছে। স্টেশনের আলো দেখা যাচ্ছে। এদেশে কখনো আসিনি। চাকরির চেষ্টায় ঘর ছেড়ে বের হয়েছি। শ্বশুরমশাই তার পরিচিত একটি লোকের পত্র দিয়েছে, তিনি চেষ্টা করলে চাকরি জুটতে পারে। এই শহরে আগে কখনো আসিনি। বিহারের একটি শহর। রাত্রিও বেশ অন্ধকার। শ্বশুরমশাইয়ের পরিচিত সেই ভদ্রলোককে যদিও আমি চিনি, কিন্তু এই অন্ধকার রাত্রে এই অপরিচিত শহরে তার বাড়ি খুঁজে বের করা সহজ নয়। স্টেশনে খোঁজ করে শুনলাম শহরের ভিতর একটা হোটেল আছে। ঠিক করলাম হোটেলে রাত্রি কাটিয়ে সকালে ভদ্রলোকের খোঁজ করব। একটা এক্কার সাহায্যে সেই হোটেলে এসে পৌঁছলাম। হোটেলের মালিক দেখলাম বেশ সদাশয় ব্যক্তি। তিনি আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। হোটেলে দোতলায় একটি ঘর দিলেন এবং একটা দড়ির খাটিয়াও দিলেন। অল্প একটু আহার করে
সেই খাটিয়াতে আশ্রয় করে শুয়ে পড়লাম। আবার কুরুক্ষেত্র সমর বেঁধেছে। নারী ধর্ষণকারী কুরুগণের সঙ্গে নারী রক্ষণকারী পাণ্ডবদের ঘোর যুদ্ধ। স্বভাবতই পাণ্ডবদের প্রতি আমার সহানুভূতি যথেষ্ট, সুতরাং আমার পাণ্ডব পক্ষে থাকার কথা। কিন্তু কিরকম পাকে চক্রে পড়ে আমি ভীষ্মদেব হয়ে পড়েছি। দ্রৌপদী ধর্ষক দুঃশাসনের মোসাহেবি করতে হচ্ছে। একটা ঘুষিতে মহান্দ ধৃতরাষ্ট্রের নাসিকা চূর্ণ বিচূর্ণ করার প্রবল বাসনাকে অপূর্ব কৌশলে বাৎসল্য রসে রূপান্তরিত করে ক্রমাগত হে 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 করছি। অত্যন্ত ধৈর্যচ্যুতিকর ব্যাপার। হঠাৎ সমস্ত অপমানের যেন অবসান হয়ে গেল। আর দুর্যোধনকে দেখে দেতো হাসি হাসতে হবে না, দুঃশাসনকে বাহবা দিয়ে পিঠ চাপড়াতেও হবে না, ধৃতরাষ্ট্রের মনতুষ্টি করার প্রয়োজনও নেই। এবার মৃত্যু সন্নিকট। স্বেচ্ছা মৃত্যুবরণ করে সরসজ্জায় শয়ন করেছি। সরসজ্জা ফুলসজ্জা নয়। তীক্ষ্ণ স্বরের সহস্র ফলার উপর দেহভার রক্ষা করে তিলে তিলে মৃত্যুকে বরণ করছি। প্রতি লোমকূপে মৃত্যুর আগমন বার্তা ঘোষিত হচ্ছে। সহসা মনে হলো আর যেন সহ্য করতে পারছি না। কানের পাশে বগলের নিচে অসহ্য যন্ত্রণা, স্কন্ধ ও পৃষ্ঠদেশেও যৎপরণাস্তি কষ্ট। তড়াক করে উঠে পড়লাম। টর্চটা জেলে দেখি সমস্ত বিছানায় যেন তিসি বিছানো রয়েছে, অগন্তি ছারপোকা। দেয়াল বেয়ে সারি সারি আরও নামছে। সর্বনাশ! বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম। ঘর ছেড়ে যাব কি না ভাবতে লাগলাম। অদ্ভুত স্বপ্নটার কথাও মনে হতে লাগলো। আর একবার বিছানা ও দেয়ালের দিকে চেয়ে দেখলাম, একেবারে অক্ষহীনী। কিং কর্তব্য বিমূঢ় হয়ে জানালা দিয়ে বাইরে দেখলাম। বাইরে দেখা মাত্র কর্তব্য অচিরেই স্থির হয়ে গেল। আমি দোতলার ঘর থেকে দেখতে পেলাম ঠিক নিচের গলিতে চেক কাটা লুঙ্গি পরা একটা গাট্টা গোট্টা গোছের লোক একটা বাড়ির জানালায় উকি দিয়ে চোরের মতো সরে গেল। যে জানালায় লোকটা উকি দিয়ে সরে গেল, সেই জানালা দিয়ে আমিও দৃষ্টি নিক্ষেপ করলাম। আমার দোতলার ঘর থেকে সহজেই তা সম্ভব। দেখলাম একটা যুবতী শয়ন করে আছে। পরনে একটা আধ ময়লা কাপড়, কোলের কাছে একটা শিশু। ঘরে আর কেউ নেই। চকিতের মধ্যে খবরের কাগজের সংবাদটা মনে পড়ল এবং সঙ্গে সঙ্গে মস্তিষ্কের ভিতর প্রচণ্ড বেগে একটা বিদ্যুৎ প্রবাহ বয়ে গেল। লোকটাকে শিক্ষা দিতে হবে, সমুচিত শিক্ষা দিতে হবে, এমন শিক্ষা দিতে হবে যা জীবনে সে আর কখনো ভুলবে না। আমার ব্যায়াম করা শরীরের প্রতি পেশি আকঞ্চিত হয়ে উঠল। নিমেষের মধ্যে দোতলা থেকে নেমে উক্ত গলিতে প্রবেশ করলাম। প্রবেশ করেই দেখলাম লোকটা আবার জানলার কাছে গিয়ে সন্তর্পণে উকি দিচ্ছে। রাস্কেল! সর্বাঙ্গ জ্বলে গেল। এক মুহূর্ত সময় নষ্ট না করে দ্রুত পদে অগ্রসর হয়ে গেলাম। একটা চাটিতে এই বৎসকে ঠান্ডা করে দেব। আমার পায়ের শব্দ পেয়েই লোকটা চমকে মুখ ফেরালো এবং আমিও সঙ্গে সঙ্গে চড় না মেরে তাকে নমস্কার করলাম। আশ্চর্য কাণ্ড! কিন্তু উপায় কি? ইনি আমার শ্বশুরের পরিচিত ব্যক্তি এবং আমার ভরসাস্থল। উদ্যত চাটিটাকে কৃতাঞ্জলি পুটে পরিণত করে মুখে বিনীত শ্রদ্ধার ভাব ফুটিয়ে বলতে হলো, আপনার কাছেই এসেছি। বিমলবাবুর জামাই আমি। ভদ্রলোক রসভঙ্গ হওয়াতে বিরক্ত হয়েছিলেন, কিন্তু সে ভাব গোপন রেখে গম্ভীরভাবে বললেন, ও বিমল
আমাকেও লিখেছে। কোথায় উঠেছো তুমি? ওই ওই হোটেলে। আচ্ছা, কাল সকালে দেখা করো। ফিরে এসে সেই সরসজ্জায় শয়ন করলাম। সত্যি বিশ্বের সরসজ্জাই বটে। কেমন লাগলো এই বনফুলের ছোট গল্প সরসজ্জা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার ফিরে আসবো পরবর্তী একটি গল্প নিয়ে, তাই সঙ্গে থাকার অনুরোধ রইল।